নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের উত্থান ঠেকিয়ে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই লক্ষ্য। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। ভোট নিয়ে আর কোনো সংশয় নেই মির্জা ফখরুলের। জুলাই সনদের বাস্তবায়ন চান তাহের, বিচার ও সংস্কারের জোর আখতারের। আমাদের কোন রকমের সংশয় নেই, উই আর কনভিন্স 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জুলাই চার্টার যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার কথা, সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। অন্যান্য শীর্ষ সংবাদ। ভোট ব্যবস্থা ভেঙে পড়ায় এবারের নির্বাচন বেশি চ্যালেঞ্জিং। সারা দেশের কর্মকর্তাদের নিয়ে সম্মেলনে ইসি সানাউল্লাহ। ভোটের নামে প্রহসন বন্ধে নিরপেক্ষ থাকার নির্দেশ। জুলাই সনদ বাস্তবায়নে বিচার বিভাগের পরামর্শ চাওয়ার পরিকল্পনা। 15 অক্টোবরের মধ্যে চূড়ান্তের আশা ঐকমত্য কমিশনের। ঝুলে গেলে নির্বাচন নিয়ে শঙ্কা বিশ্লেষকের। নাক্ষংছড়ি সীমান্তে ভয়ঙ্কর ফাঁদ। চোরাচালানে জড়িয়ে আরাকান আর্মির বিছানো মাইন বিস্ফোরণে অঙ্গ হারাচ্ছেন হতদরিদ্ররা। মূল হোতাদের ধরার চেষ্টায় বিজিবি। অনিয়ম দূর করায় চট্টগ্রাম বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক এয়ারলাইন্স। 26 অক্টোবর থেকে উড়বে ফ্লাই দুবাই। আসতে পারে নর্দার্ন চায়নাও। গ্রাউন্ড চার্জ কমানোর তাগিদ। কাল মহাষষ্ঠী দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে সাজসজ্জায় ব্যস্ত শিল্পী। নিরাপত্তা জোরদার। পূজা অনুষঙ্গ পোশাকের দোকানে উৎসবের রং। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। একই সাথে আইনের শাসন নিশ্চিতে সংস্কার কর্মসূচিও চলমান রয়েছে। জাতিসংঘ অধিবেশনে দ্বিতীয়বারের মতো দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেছেন, স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সংঘাতে ঝুঁকিতে পড়ছে আঞ্চলিক স্থিতিশীলতা। পাশাপাশি কঠিন হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনও। জাতিসংঘ সদর দফতর থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. বিএনপি, জামায়াত ও এনসিপির সফরসঙ্গী রাজনীতিবিদদের নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বেলা 11টা 25 পোডিয়ামে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘে ভাষণ দিলেন ডক্টর ইউনূস। প্রায় 40 মিনিটের ভাষণের শুরুতেই গণ অভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষার গল্প তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস বলেন, ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। উন্নয়নশীল দেশগুলোর পাচার হওয়া অর্থ কোনোভাবেই যেন উন্নত বিশ্বে যেতে না পারে, এজন্য কার্যকর ভূমিকা গ্রহণ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি। রোহিঙ্গা সংকট কোনোভাবেই বাংলাদেশ মিয়ানমারের দ্বিপাক্ষিক সমস্যা নয় উল্লেখ করে টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মায়ানমারের চলমান সংঘাত
সমগ্র অঞ্চলের জন্য এক গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের উপর তাগিদ দেন সরকার প্রধান। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। ডক্টর ইউনূস উল্লেখ করেন, একবিংশ শতাব্দীতে কোনো সমাজেই ঘৃণা, অসহিষ্ণুতা, বর্ণবাদ, বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষের কোনো স্থান নেই। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তিনি চলমান সংস্কার কর্মসূচির উপরও বেশ জোর দিয়েছেন তার ভাষণে। ডক্টর মোহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো চলমান সংস্কার ছাড়াও জুলাই সনদ বাস্তবায়ন করবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই, তবে ভোটের আগে জুলাই সনদের বাস্তবায়ন এবং সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। By His Excellency Muhammad Yunus, অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব মঞ্চে দাঁড়িয়েও জানালেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির 6 নেতা। নির্বাচন ইস্যুতে সরকার প্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ভোট নিয়ে আর কোনো সংশয় নেই তাদের। যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে যে কথাগুলো বলে আসছে এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্সড যে আপনার 26-এর আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তার দলও একমত, তবে এর আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রস্তুতি নিচ্ছি উইথ আওয়ার হাম্বল এফার্টস, আমাদের যেটা আছে। কিন্তু আমরা এটা বলেছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার যেটা, তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করে, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। প্রায় অভিন্ন অবস্থান এনসিপিরও। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি, যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার কথা সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। এদিকে ডক্টর ইউনূসের ভাষণের সময় জাতিসংঘের সামনে তার সমর্থনে সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ নিয়ে বেশ সন্তুষ্ট তার সফর সঙ্গী বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। তারা বলছেন, ডক্টর ইউনূস ঐক্যবদ্ধ বাংলাদেশের একটি বার্তা দিয়েছেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভোট ব্যবস্থা ভেঙে পড়ায় এবারের জাতীয় নির্বাচন হবে সবচেয়ে চ্যালেঞ্জিং। ভোটের নামে প্রহসন বন্ধে নির্বাচন কর্মকর্তাদের কোনো পক্ষপাতমূলক আচরণ বরদাস্ত করবে না কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে একথা বলেছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব আচরণ করলে তার দায় নিজেকেই নিতে হবে বলে এ সময় জানিয়েছেন তিনি। সম্মেলনে প্রায় 850 উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশ নেন। ভোটের প্রতি আস্থা ফেরাতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে কমিশনের কাছে নিজেদের দাবি তুলে ধরেছেন কর্মকর্তারা। কমিশনাররা বলেন, আন্তর্জাতিক মানের হতে হবে এবারের জাতীয় নির্বাচন, তাই পছন্দের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে কাজ করতে হবে কর্মকর্তাদের। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ,
কোনো ইনস্ট্রাকশন, কোনো ধরনের ইনিবিনিয়ে কথা কিচ্ছু বলা হবে না। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে। আগারগাঁওয়ে নির্বাচন কর্মকর্তা সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সুন্দর ব্যক্ত করলেন না, আমি এই ওয়াদাটা নিয়ে ক্যারি করে আমি আজকে বাড়ি ফিরতে চাই। দেখেন, আমি আমাদের মানুষের চরিত্রের মধ্যে কিছু, আমাদের সমাজটা এরকম, কারো বাড়ি একই বাড়িতে একজন ওই দল করে, আরেকজন ওই দল করে, আরেকজন ওই দল করে, এরকম হয়। আমাদের সমাজটা সেরকম। আমাদের সমাজটা কিন্তু খুব হোমোজেনাস সোসাইটি, এবং পরিচয় থাকবে, বন্ধু বান্ধব থাকবে, আত্মীয় স্বজন থাকবে, আপনার কাছে আসবে। এটা স্বাভাবিক যে আমার ভাই আছে ইলেকশন কমিশনে চাকরি করে, একটু যাই, হয়তো দেখবেন যে আপনার একই রাজনৈতিক দলের সমর্থক না, একই রাজনৈতিক ধারণা পোষণ করেন না, হয়তো আসবে, আসুক, আমরা কোনো আপত্তি করি না। কিন্তু আমরা যখন ফাউন্ডেশন কোর্স করি সিভিল সার্ভিসে, তখন প্রফেসর রৌনক জাহান একটা কথা বলেছিলেন, আমার এটা মনে গেঁথে আছে একদম এটা, এবং আমি সেটা সেইভাবেই দেখি সবসময়, সেভাবেই আমি প্র্যাকটিস করেছি আজ আমার এই চাকরি জীবনে। উনি বলে, রৌনক জাহান রহমান সুবহান সাহেবের মিসেস, উনি বলছিলেন, সিভিল সার্ভেন্ট ইজ এ পলিটিক্যাল পার্সন, হি মাস্ট বি পলিটিক্যাল। শিক্ষিত লোক তো, ভোট তো দিবেন, কোনো একটা মার্কাতে ভোট দিবেন আপনি, হি মাস্ট বি পলিটিক্যাল, বাট হি অর শি শুড বি নন পার্টিসান। হি অর শি শুড বি নন পার্টিসান। আপনি কোনো দল করতে পারবেন না, কিন্তু ভোটটা একজনকে দিবেন আপনি। সুতরাং আমি চাই যে কোনো দলের পক্ষে হইয়া কেউ কাজ করবেন, এটা আমরা প্রত্যাশা করি না। এবং আপনারা তো আজকে তো ওয়াদা করলেনই যে কোনো ব্যক্তির জন্য কোনো পক্ষপাত দুষ্টভাবে আপনারা কোনো কাজ করবেন না, এসে ওয়াদা আপনারা আজকে আমাকে আবার দিলেন। দেখেন, আমরা অনেকগুলো নতুন উদ্যোগ এবার নিয়েছি, পার্টিকুলারলি এই যে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে আমরা এক্সপাট্রিয়েট ভোটারদের যে একটা উদ্যোগ যে নিয়েছি, অনেক পত্রপত্রিকায় লেখালেখি দেখছি। দেখেন, একটা বিল্ডিং যখন আপনি শুরু করবেন, ফাউন্ডেশনটা দিতে হয়। ফাউন্ডেশন ইজ অলওয়েজ ডিফিকাল্ট অ্যান্ড কস্টলি। ফাউন্ডেশন ইনভেস্টমেন্ট বেশি করতে হয়। যখন ফাউন্ডেশনটা দেখবেন যে একটা বিল্ডিংয়ের 1/3 or half of the expenditure is in the foundation, উপরের তালাগুলো দেখবেন যে ফটাফট উঠে গেছে, অনেক কম খরচে উঠে গেছে। আমরা ফাউন্ডেশনটা দিচ্ছি, এখানে এক্সপেন্ডিচার ইনভলভ হবে, এনার্জি ইনভলভ হবে, আমাদের এফোর্টস ইনভলভ হবে, এবং এটার বেনিফিট কিন্তু চলতে থাকবে ফিউচারে, ভবিষ্যতে। একবার যে শুরু হলো এটা। আমরা সরাসরি ছিলাম আগারগাঁওয়ে, যেখানে বক্তব্য রাখছিলেন প্রধান নির্বাচন কমিশনার। আর তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংকট উত্তরণের নতুন পথ খুঁজছে জাতীয় ঐকমত্য কমিশন। বিচার বিভাগের কাছে পরামর্শ চাওয়া হতে পারে বলে জানিয়েছেন কমিশন সদস্য বদিউল আলম মজুমদার। জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না কমিশন। প্রস্তাবনা পরিবর্তন করে হলেও 15 অক্টোবরের মধ্যে সনদ চূড়ান্ত করার প্রত্যাশা তার। সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনী শঙ্কা জানান রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ। হাসান ওয়ালির রিপোর্ট। সংস্কার প্রস্তাবনায় নানা ভিন্ন মত পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় সে ঐক্যের দেখা মিলছে না। সংকট উত্তরণে বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সাংবিধানিক আদেশে আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন। জানিয়েও প্রকট আকার ধারণ করেছে মতভিন্নতা। জামায়াত ইসলামী সাংবিধানিক আদেশ এবং গণভোটের পক্ষে, তবে নির্বাচনের আগে গণভোট সম্পন্ন করে তার অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অনড় দলটি। আর গণভোট নয়, বরং নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। অন্যদিকে বিশেষ সাংবিধানিক আদেশ সমর্থন করে না বিএনপি। সনদ বাস্তবায়নে বৈধ সাংবিধানিক প্রক্রিয়া বের করার পরামর্শ দলটির। রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তাবনা পরিবর্তনের চিন্তা ঐকমত্য কমিশনের। এক্ষেত্রে বিচার বিভাগের পরামর্শ চাওয়া হতে পারে। কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার বলছেন, কোনো কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন। এই পরামর্শ বিএনপি এবং আরো কিছু দল দিয়েছে। আমরা এবং আমাদের বিশেষজ্ঞ প্যানেল সেই বিষয়ে বিবেচনা করছে। বল রাজনৈতিক দলের কোর্টে,
তো এই রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই আমাদেরকে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে এবং আমরা কোনো চাপিয়ে দেওয়ার আমাদের ক্ষমতাও নেই, আমাদের কোনো আকাঙ্ক্ষাও নেই। ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করা ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয়বারের মতো 15 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। সনদের অধীনে নির্বাচন আয়োজনও রয়েছে বিবেচনায়। একমত যত দ্রুত হবে ততই এগুলো স্বাক্ষরিত হবে। তো আমরা কোনোভাবেই আগামী মাসে 15 তারিখের পরে যেতে চাই না। অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। দলীয় স্বার্থ দূরে রেখে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান তার। ইলেকশনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে, নিশ্চয়ই আমরা সেটা চাই না। সুতরাং এটাকে ছাড় দিতে হবে। ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আমরা আছি, এটা সত্য, তাই না? কারণ সব দলগুলোই তারা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের চাইতে বেশি চিন্তা করতেছে দলীয় স্বার্থ। ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় বৈঠক করেছে কমিশন। প্রথম দফার আলোচনায় 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 62টির বিষয়ে ঐকমত্য হয়। দ্বিতীয় দফায় বাকি সব সংস্কার প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয় 19টিতে, যার 9টি পয়েন্টে সর্বসম্মতিক্রমে ঐকমত্য এবং 10টিতে নোট অব ডিসেন্ট সহ একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জামাত ক্ষমতা এলে দাবি আদায়ের জন্য কাউকে রাস্তায় নামতে হবে না। ঘুণে ধরা বাংলাদেশকে বদলে ফেলার প্রত্যয় জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন ডক্টর শফিকুর রহমান। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDB এর বার্ষিক কাউন্সিল অধিবেশন 2025 রাজধানীর কাকরাইলের IDB ভবনে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই আয়োজনে যোগ দেন সংগঠনের সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা, প্রতিবাদ জানান প্রকৌশলীদের আন্দোলনের বিরুদ্ধে। অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম বলেন, জনগণের আর্থিক উন্নয়ন যদি না হয় তবে অবকাঠামোগত উন্নয়ন করে কি লাভ? আমরা উন্নয়ন করছি দেশকে গড়াবার জন্য, কিন্তু দেশ গড়লেই কি দেশ সঠিক পথে চলতে পারে? জনগণ যদি আর্থিক উন্নয়ন না হয় তাহলে কিন্তু দুইটার সমন্বয় না হলে দেশ ভালোভাবে চলতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশে যত ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু তারা কি সুখ শান্তিতে আছে? এ সময় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন না হোক অন্তত এক্সপ্রেস ট্রেন চালাবেন। ভাঙা শিক্ষা ব্যবস্থা বিলোপ করে তৈরি করা হবে নৈতিক আর বৈষয়িক শিক্ষার মেলবন্ধন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই। 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। এদিকে রাজধানীর সূত্রাপুরে ঢাকা 6 সংসদীয় আসন নিয়ে সমাবেশে যোগ দেন ওলামা মাশায়েখ পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। বিকেলে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে নগরীর টাউন হল মাঠে সম্মেলন স্থলে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। শেষে কুমিল্লা দক্ষিণ জেলার আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন 10টি উপজেলা এবং 4টি পৌরসভার কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রায় 1500 কাউন্সিলর রয়েছেন। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি, সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একজন করে প্রার্থী থাকায় সেই 2টি পদে ভোট হচ্ছে না। অন্য 5টি পদে আজকে তাদের ভোটাধিকার সিনিয়র সহ সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ আরও 2টি পদ রয়েছে। 3টা আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সম্মেলন। এর মধ্যে কিন্তু কাউন্সিলররা, নেতাকর্মীরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং যে উন্মাদনা আমরা দেখছি কুমিল্লা দক্ষিণ জেলা নেতাকর্মীদের মধ্যে, দীর্ঘ 16 বছর কোনো ধরনের কাউন্সিল করতে পারেনি কুমিল্লায়। দেশের আরও অন্যান্য জায়গার মতোই আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে আসলে তাদের বিএনপি এখানে দলীয় কার্যক্রম পরিচালনা করেছে
কিন্তু এখন এই উন্মুক্ত পরিবেশে নেতাকর্মীদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তাদের ভোটের মধ্য দিয়ে তাদের নেতা নির্বাচিত হবে, যার ফলে কিন্তু এই কুমিল্লা টাউন হল মাঠের এই আয়োজনে এখন কানায় কানায় পূর্ণ। আজকের এই সম্মেলনে বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, একই সঙ্গে উদ্বোধক হিসেবে থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, এছাড়াও কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ কুমিল্লার নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেবেন। বিশেষ করে সামনে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ভূমিকা কি হবে, তারা তৃণমূল নেতাকর্মীদের কাছে পৌঁছে 31 দফা নিয়ে যাবেন, সেই রকম নির্দেশনা কিন্তু আসবে, এমনটি কিন্তু আসলে এখানকার জেলা নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। প্রচণ্ড গরম দাবদাহ এর মধ্যেও কিন্তু আসলে নেতাকর্মীদের সরব উপস্থিতি আমরা দেখছি। পুরো জায়গা জুড়েই কিন্তু ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা রাখা হয়েছে আলাদা করে মঞ্চের সামনে। এই মুহূর্তে জাসাসের যে শিল্পী রয়েছেন তারা সঙ্গীত পরিবেশন করছেন, দেশাত্মবোধক গান সহ বিএনপি দলীয় সঙ্গীত, এবং সেটি উপভোগ করছেন নেতাকর্মীরা। কুমিল্লার 10টি উপজেলা এবং 4টি পৌর এই নেতাকর্মী যারা এসেছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতা নির্বাচন করবেন, এবং এর মধ্য দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে বিএনপির জন্য। বিশেষ করে বিএনপি যে 31 দফা সেটি নিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া, সে অনুযায়ী মানুষকে জানানো এবং বিশেষ করে নির্বাচন তাদেরকে আনা, এইসব মিলে কিন্তু আজকের এই সম্মেলনটি বলা চলে যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জন্য বিশেষ দিন। একই সঙ্গে এই অঞ্চলের যারা নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীদের বক্তব্যের জন্য। বিএনপির সম্মেলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কুমিল্লায়। দুপুরের সময় আরও থাকছে। টঙ্গীর রাসায়নিক গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরেক ফাইটারের মৃত্যু, 3 দমকল কর্মী সহ প্রাণ গেল 4 জনের। মৌলভীবাজারে গ্যাস লিকেজে দগ্ধ বাবা ছেলের মৃত্যু। রাজধানীর রমনায় BIISS অডিটোরিয়ামে বক্তব্য রাখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা যাচ্ছি তার বক্তব্যে। এটা প্রমাণিত, এটা রিসার্চের মাধ্যমে প্রমাণিত, যারাই বিভিন্ন তর্কে বিতর্কে জড়িয়ে ডেমোক্রেটিক অর্ডারকে বিলম্বিত করেছে সেই সমস্ত দেশের আজকে অবস্থা খুবই খারাপ। 14 মাস পরে এখনো তর্ক বিতর্ক চলছে। অথচ আমাদের পাশে একটা এক্সাম্পল, নেপালে একটা বিপ্লব, একটা অভ্যুত্থান হয়েছে, দায়িত্ব দিয়ে প্রথম যে কাজটা করলো তারা একটা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে, এবং যারা অভ্যুত্থান করেছে তারা যার যার কাজে ফিরে যাচ্ছে। কিন্তু সবাই, আরেকজন বলেছেন, মান্যভাই বলেছেন, শ্রীলঙ্কাতে তারা তো কোনো সংস্কার নিয়ে আলোচনা করছে না, তারা নির্বাচনের সব দেশগুলোর আলটিমেট কি, যে একটি যখন সরকার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, এটার মূল গোড়াটা হচ্ছে এরা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে, অর্ডার থেকে বের হয়ে গেছে এই দেশগুলো। যেমন আমাদের দেশে যেটা হয়েছে, যে একটা 15-16 বছর একটা দেশে প্রতিনিধিত্বহীন একটি সরকার দেশ চালিয়েছে, যার কারণে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, যে গর্তের মধ্যে আমরা করেছি সেখান থেকে উঠার চেষ্টা করছি। বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা আমির খসরু। রাজনীতিতে ধর্মের ব্যবহার বাম বা ডানপন্থী নয়, উন্নয়নের জন্য হতে হবে বাংলাদেশপন্থী। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনা সভায় কথা বলেছেন রাজনীতিবিদ ও শিক্ষার্থী প্রতিনিধিরা। বক্তারা বলেছেন 24-এর গণহত্যার আলোকেই আওয়ামী লীগের বিচার করতে হবে। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন দেশের রাজনীতিতে পন্থা হবে দুটি, নৈতিক কিংবা অনৈতিক। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, মানুষ ভোট দিয়ে মধ্যপন্থী বা ইসলামপন্থী দলকে ক্ষমতায় আনলে তা গণতন্ত্রের অংশ হবে, তবে ইসলামকে ব্যবহার করে ভোট চাইলে তা গ্রহণযোগ্য হবে না। আর 71-কে সামনে না এনে আওয়ামী লীগকে 24-এর গণহত্যার আলোকেই বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।
অন্তর্বর্তী সরকারের শাসন ব্যবস্থা দুর্বল উল্লেখ করে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করতে হবে দ্রুত। এদিকে সিপিডির সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জুলাই পরবর্তী সময়ে দেশের নিরাপত্তা এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। 2024 সালের জুলাই পরবর্তী সময়ে কতটা বদলে গেল অর্থনীতি, কতটা বাড়ল ব্যবসা বাণিজ্যের পরিসর ও কর্মসংস্থানের সুযোগ, এমন নানা বিশ্লেষণের মধ্যেই গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের মন্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থা দুর্বল, যা অর্থনীতিকে চাঙ্গা করতে পারছে না। বাইরেও সামগ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা তারই একটা অংশ। এখন সামগ্রিকভাবে যদি অন্যান্য প্রতিষ্ঠানে সুশাসন না থাকে, আইনের শাসন বাস্তবায়ন না হয়, তাহলে এইখানেও কিন্তু ব্যাংকিং খাতে আলাদাভাবে আপনার পুরোপুরি সুশাসন কিংবা স্বায়ত্ত শাসন এগুলো পরিচালনা করা যাবে না, এগুলো বাস্তবায়ন করা যাবে না। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে অংশ নিয়ে তিনি জোর দেন বিনিয়োগ বৃদ্ধিতে। বলেন, একীভূত করে দুর্বল ব্যাংকগুলোর সক্ষমতা বাড়ানো গেলেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে খেলাপি ঋণ আদায়। এখন একটা অনাস্থা রয়েছে এবং তার উপরে আরেকটা বিষয় যে এখন তো আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল অবস্থায় রয়েছে। যে কোনো সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের যে মব ভায়োলেন্স ইত্যাদি শুরু হয়ে গেছে। সেখানে না আছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের একটা নিশ্চয়তা, না আছে মানুষের ঘর বাড়ির নিশ্চয়তা, না আছে কোনো ব্যক্তিগত নিশ্চয়তা, সেগুলোও কিন্তু আমরা দেখছি যে দুর্বল অবস্থায় রয়েছে। এইরকম একটা দুর্বল শাসন ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না। সেই জন্যই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। রাজধানীতে আরেক অনুষ্ঠানে মানুষের অধিকার প্রতিষ্ঠায় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার তাগিদ দেন সিপিডির সম্মাননীয় ফেলো অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপ খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে আয়োজিত এই আলোচনায় উঠে আসে মানবাধিকার কমিশনে কোন মানদণ্ডে কাকে নিয়োগ দেওয়া হবে তারও স্পষ্ট করার তাগিদ। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নাখাংছড়ি সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে স্থল মাইন পুঁতে রেখেছে মিয়ানমারের আরাকান আর্মি। এসব মাইন বিস্ফোরণে পা হারানো সহ মারাত্মক জখম হচ্ছেন বাংলাদেশিরা। সম্প্রতি সীমান্ত চোরাচালান বেড়ে যাওয়ায় ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। এর বলি হচ্ছেন হতদরিদ্র, প্রলোভনে পা দেওয়া মানুষ। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অঞ্চল, যেখানে পাহাড়, জঙ্গল আর খরস্রোতা নদী চোরাকারবারিদের জন্য তৈরি করেছে বহুমাত্রিক রুট। এই রুট ধরে বহুদিন ধরে চলে আসছে গরু, মহিষ ও মাদক পাচার। সীমান্তের ওপার মিয়ানমারের 0 পয়েন্টে পুঁতে রাখা হয়েছে অসংখ্য স্থলমাইন। চোরাচালান চক্রের মূল হোতারাও থাকেন আড়ালে, আর সামনের সারিতে থাকেন হতদরিদ্র মানুষ, যাদের প্রলোভন দেখিয়ে পাঠানো হয় সীমান্তের ওপারে। মাইন বিস্ফোরণে অঙ্গ হারিয়ে চিরতরে থেমে যায় তাদের চলার পথ। ওখানে আমাদের লোক যায় গরু আনার জন্য, সুপারি আনার জন্য, ওখানে পথে বসে দেয়, এখানে ফুটে যায়। ও মায়ানমারের লোকে আর কানার মদগুলো দিয়ে আমরা চলাচল করি, ওগুলো দেখাও যায় না, পা পড়লে তারপর পড়ে ওঠে। নাইক্ষ্যংছড়ির প্রায় 40 কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি চিহ্নিত করেছে অন্তত 30টি চোরাচালান পয়েন্ট। এসব পয়েন্টে ঝুঁকি নিয়েই পা দিচ্ছেন মৃত্যুর ফাঁদে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ঠিক 50 মিটার দূরে যেমন কাঁটাতার রয়েছে, ঠিক তার মিয়ানমারের অভ্যন্তরে বান্ডুলা বাজার, আর বাংলাদেশের ঠিক অভ্যন্তরে আমরা যখন অবস্থান করছি এটি বান্দরবনের জারুলিয়াছড়ি। এটি লাল পতাকা যেখানে দেওয়া হয়েছে, এটি আসলে সতর্ক বার্তা হিসাবে এসব পয়েন্ট ব্যবহার করে যারা চোরাকারবারি রয়েছে তারা মিয়ানমারের অভ্যন্তরে যাচ্ছে এবং সেখানে গিয়ে মাইন বিস্ফোরণে আহতের ঘটনা ঘটছে। তবে লাল পতাকা টাঙিয়ে দেওয়ার পাশাপাশি সীমান্তের নজরদারি বাড়িয়েছে বিজিবি। এটা অ্যালার্মিং হারে বৃদ্ধি পাচ্ছিল, তো আমরা এটার বিপরীতে যেটা করেছি, চোরাচালানি রুটগুলো চিহ্নিত করে লাল পতাকা স্থাপনের মাধ্যমে সতর্কবার্তা জারি করেছে। সীমান্তের স্থানীয় বাসিন্দাদের সচেতনতার অভাব ও শিক্ষার নিম্ন হার ঝুঁকির মাত্রা আরও বাড়ছে বলে মত উপজেলা প্রশাসনের। তবে বিজিবি বলছে মূল হোতাদের আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। আমাদের যারা বিজিবির এখানে আছেন তাদের যে সকল লজিস্টিক্স, এত বড় সীমান্ত তো এত অল্প লজিস্টিক্সে আসলে জনসচেতনতা ছাড়া এটাকে একসাথে মোকাবেলা করা
কোনোভাবেই সম্ভব না। তাদেরকে চিহ্নিত করা হয়েছে, এর ভিতরে সবচেয়ে বড় যে শাহিন ডাকাত তাকে গ্রেপ্তার করা হয়েছে, আরও 5-7 জনকে যৌথ অপারেশন এবং তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয়েছে। যারা এখনো বাইরে আছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে চলমান। নাইকংছড়ি সীমান্তে গত 8 মাসে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়েছে 10 জন বাংলাদেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবান। গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে 3 দমকল কর্মী সহ প্রাণ গেল 4 জনের। 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে না ফেরার দেশে ফায়ার ফাইটার খন্দকার জান্নাতুল নাইম। তার মৃত্যুর সংবাদে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে আসেন স্বজন ও সহকর্মীরা। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আমি জানি আমার জান্নাত শহীদ, জান্নাতের পাখি হয়ে গেছে। সে দেশের জন্য জীবন দিছে, দেশবাসী জানি ওর জন্য দোয়া করে। আমার মেয়েটা এত ছোটকালে অল্প বয়সে 5 বছরের বিয়ে হয়েছে, ওর ভবিষ্যৎ এই চিন্তা ভাবনা করে আমার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং আমাদের ফায়ার সার্ভিসের যা ঊর্ধ্বতন কর্মচারী আছে ওদের দিকে একটু খেয়াল রাখ। দেশবাসীর কাছে একটাই চাই, তারা আমাদের জন্য দোয়া করুক, তারা প্রতিটা ফায়ার সার্ভিসের জন্য দোয়া করবে এবং তারা যেন সঠিক তথ্য দেয়। ভাই সবচেয়ে বড় তারা সঠিক তথ্য দেয়, আগুন লাগছে কি কারণে সঠিক তথ্য দেয়, তাদের হেল্প করে। শনিবার কর্মস্থলে জানাজা শেষে ফায়ার ফাইটার নাইমের মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি শেরপুরের নকলায়। সেখানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হবে। গত 22 সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হন টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম। এর আগে ওই ঘটনায় ফায়ার ফাইটার শামীম আহমেদ, নুরুল হুদা ও দোকানকর্মী আলামিন হোসেনের মৃত্যু হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। নাইম তার মরদেহ ফায়ার সার্ভিসের যে সদর দপ্তর রয়েছে সেখানে জানাজার জন্য নিয়ে আসা হয়েছে। ঠিক কিছুক্ষণের মধ্যে আসলে জানাজাটি শুরু হবে। দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যারা অসংখ্য তার দীর্ঘদিনের সহকর্মী ছিলেন তারা আসলে এই জানাজায় অংশ নিয়েছেন। পাশাপাশি আমরা দেখছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও কিন্তু এই জানাজায় অংশ নিয়েছেন। জানাজার পরে হয়তো তার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এই বিষয়ে হয়তো কথা বলবেন। পাশাপাশি কিছুক্ষণ আগেই তার পরিবারের পক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফায়ার সার্ভিস বা এই কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, যেটি আনুষ্ঠানিকভাবে বলা হয় আর কি, যে যেহেতু তিনি দীর্ঘদিন ধরেই এই কাজ করে যাচ্ছেন, অতএব তার যে ভুলভ্রান্তি বা যে কোনো কিছু আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করার যে বিষয়টি সেটি আসলে এই পরিবারের পক্ষ থেকে চাওয়া হয়েছে। পাশাপাশি যেটি বলছিলাম যে ফায়ার সার্ভিসের কর্মীদের মধ্যে যখন আসলে মৃত্যুর সংবাদটি তার পরিবারের পক্ষ থেকে শোনা হয়, তার পরপরই কিন্তু হাসপাতালে ছুটে যান তার অসংখ্য কাছের মানুষ, বিশেষ করে তার সহকর্মী, তার স্বজনরা। সেখানে কিন্তু আমরা দেখেছি বেশ ভারী একটি পরিবেশ। কেননা যারা আসলে এই ঘটনায় এর আগেও 2 জন তার ফায়ার ফাইটার মারা গিয়েছেন, তার পরপর 3য় নাম্বার অর্থাৎ পঞ্চম দিনে এসে তিনি কিন্তু এই জান্নাতুল নাইম তিনি কিন্তু মারা গিয়েছেন। অতএব তারপর থেকে তার সহকর্মীদের মধ্যে একটি অন্যরকম একটি বেদনা কাজ করছে। তাদের চোখের জলও আমরা দেখেছি, যারা আসলে কিছুক্ষণ আগেও ওই ফায়ার ফাইটার জান্নাতুল নাইমকে দেখছিলেন, তার যে সহকর্মীরা রয়েছে তাদের চোখে বেশ বেদনা সহ আমরা অনেক কিছুই দেখেছি। যাই হোক, এখন আসলে জানাজাটি শুরু হবে। জানাজা শুরু হওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি হয়তো এই বিষয়ে, এই ফায়ার ফাইটার যে মারা গিয়েছেন এই বিষয়ে হয়তো কথা বলবেন। এখন কি কথা বলবেন এই বিষয়গুলো হয়তো পরের সংবাদে আপনাদেরকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল জান্নাতুল নাইম, যিনি ফায়ার ফাইটার মারা গিয়েছেন, তার যে জানাজা স্থল ফায়ার সার্ভিসের যে সদর দপ্তর, সেখান থেকে আমার কাছে সব শেষ। আমরা সরাসরি ছিলাম ফুলবাড়িয়ায়। মৌলভীবাজারে তেল ও গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ বাবা ছেলের মৃত্যু হয়েছে। শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের ইলামপাড়া গ্রামে শেভরনের ভূগর্ভস্থ তেল ও গ্যাস লাইনের পাইপে লিকেজ দেখা দেয়। আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে তেল জাতীয় পদার্থ। এ সময় জয়তী নামক একটি পাহাড়ি ছড়ার পানিতে মাছ ভেসে ওঠে। সেখানে মাছ শিকারে গিয়ে দগ্ধ হন ইলামপাড়া গ্রামের বশির মিয়া, তার ছেলে রেদওয়ান। এই ঘটনায় 5 দিন পর ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ তাদের মৃত্যু হয়।
কাল মহাষষ্ঠীর পূজা দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এই মুহূর্তে রাজধানীর রমনা কালী মন্দির মণ্ডপে আছেন রিপোর্টার উম্মে হানি এবং ব্রাহ্মণবাড়িয়ার গগন সাহাবাড়ি রোড মণ্ডপে আছেন উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি প্রথমে যাচ্ছি হানির কাছে। সবকিছু মিলে কিন্তু এখন ব্যস্ততা বেড়েছে মন্দিরগুলোতে এবং আমি এখন আছি রমনা কালী মন্দিরে। চলছে একেবারে এখানকার শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মন্দিরে যে প্রতিমা রয়েছে সেটির কাজ কিন্তু আমরা পুরোপুরি শেষ পর্যায়ে দেখছি এবং রং করার কাজও কিন্তু শেষ। তবে প্রতিমাকে কিন্তু এখনো প্রতিস্থাপন করা হয়নি। আমরা কিন্তু এখানে যেটি আয়োজকদের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে সন্ধ্যা নাগাদ কিন্তু প্রতিমা প্রতিস্থাপন করা হবে মন্দিরে। এবং একটু বলে রাখি যে এই মন্দিরে কিন্তু আসলে আলাদা করে মণ্ডপ তৈরি করা হয় না এবং এখানে কিন্তু যে দুর্গা মন্দিরটি রয়েছে সেখানেই কিন্তু দেবী দুর্গাকে বরণ করা হয় এবং প্রতিবারই কিন্তু সেটি করা হয় এবং এবারও কিন্তু সেটি অব্যাহত রয়েছে। এবং মন্দিরে যে সামনের যে প্রার্থনার যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে এবং যাতে ভক্তরা আসলে আরাম করে প্রার্থনা অঞ্জলি দিতে পারেন এবং ভক্তদের যে সুশৃঙ্খলভাবে আসলে প্রণামের যে ব্যবস্থা সেটি কিন্তু এখানে করা হয়েছে। এবং এখন যদি বলি যে রমনা কালী মন্দিরে কিন্তু এখন চলছে আলোকসজ্জা সহ যে বেদি রং তৈরি করার কাজ। আর সব মিলিয়ে কিন্তু এখন আসলে পুরো মন্দির পাড়া জুড়ে আসলে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এবং আরেকটু বিষয় বলে রাখি যে রমনা কালী মন্দিরে কিন্তু শুধুমাত্র এখানকার যে প্রতিমা রয়েছে সেটি নির্মাণ নয় এবং অন্যান্য আরও কয়েকটি মন্দিরের প্রতিমা নির্মাণ কাজও কিন্তু এখানে চলে এবং সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তের কাজ চলছে। এবং এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে আমাদের আরেকজন সহকর্মী, তিনি জানাবেন সেখানকার শারদীয় দুর্গাপূজার সর্বশেষ। আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে গগনশাহ রোড পূজা মণ্ডপে। আপনাকে জানিয়ে রাখি আজ ষষ্ঠী পূজা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, অর্থাৎ পঞ্চমী তিথি কিন্তু শেষ হয়ে গেছে সকাল 10:45টার দিকে। তারপরে কিন্তু ষষ্ঠী পূজা শুরু হয়েছে। আজ সন্ধ্যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হবে প্রত্যেকটি মন্দির, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার 578টি মন্দিরে কিন্তু একযোগে ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হবে। ষষ্ঠী পূজাকে কেন্দ্র করে কিন্তু মূলত দেবীকে আমন্ত্রণ জানানো হবে এবং বুদনের মাধ্যমে জাগ্রত করা হবে। আগামীকাল সন্ধ্যায় বুদন এবং অধিবাসের মধ্য দিয়ে দেবীর যে আনুষ্ঠানিকতা পূজা আচার সেটি কিন্তু শুরু হবে এবং সপ্তমী পূজার মধ্যে ষোড়শোপচার পঞ্চমোপচারের মাধ্যমে দেবীকে ঘট স্থাপনের মধ্য দিয়ে কিন্তু জাগ্রত করা হবে। তারপরে কিন্তু এই পূজার মূলত যে আনুষ্ঠানিকতা ভক্তরা কিন্তু দুর্গা মায়ের কাছে অঞ্জলি দিবেন এবং প্রার্থনা করবেন দেশ জাতির কল্যাণে। ইতিমধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরে যে 578টি মন্দির সেটি কিন্তু প্রত্যেকটি মন্দিরই কিন্তু প্রস্তুত করা হয়েছে, সাজসজ্জার কাজ শেষ হয়েছে এবং মন্দির প্রস্তুত করা হয়েছে। ভক্তরা কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু প্রত্যেকটি মন্দিরে কিন্তু দলে দলে বেঁধে কিন্তু আসতে শুরু করবে এবং প্রত্যেকটি মন্দিরে যেহেতু ষষ্ঠী পূজা আছে, সে আনুষ্ঠানিকতা আছে, সেখানে কিন্তু ভক্তদের একটি ভিড় থাকবে। আমরা জানতে পেরেছি বিভিন্ন পূজা মণ্ডপের যে যারা পুরোহিত আছে, যারা পূজারী আছে, যারা সভাপতি সাধারণ সম্পাদক, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পূজা করার লক্ষ্যে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে যান। প্রত্যেকটি পূজা মণ্ডপে কিন্তু নিজস্ব ভলান্টিয়ারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা পূজা মণ্ডপের যে সাধারণ সম্পাদক বা বিভিন্ন পূজা কমিটির যে সদস্যরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারাও কিন্তু বলছেন যে কোনো ধরনের ভয়ভীতি উদ্যোগ নেই তাদের, সব ধরনের ঊর্ধ্ব থেকে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যভাবে এবার কিন্তু পূজার আয়োজন করেছেন এবং তারা কিন্তু নির্বিঘ্নে কিন্তু পূজার এই 5 দিন যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু করবেন। সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী তিথির মধ্য দিয়ে কিন্তু এই 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব সেটির আনুষ্ঠানিকতা শেষ হবে। সার্বিকভাবে ভক্তরা কিন্তু দুর্গা মায়ের রাতুল চরণের পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার যে দুর্গা পূজার যে সর্বশেষ প্রস্তুতি এবং পূজা যে আরম্ভ হবে তারই সর্বশেষ তথ্য আমার কাছে। দুর্গাপূজা প্রস্তুতির সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ব্রাহ্মণবাড়িয়া এবং এর আগে ছিলাম ঢাকায়। দুপুরের সময় আরও থাকছে পাহাড় সাগরের মিতালি, সংস্কৃত ঐতিহ্যের বাংলাদেশ পিছিয়ে পর্যটনে, দুর্বল অবকাঠামো আর নিরাপত্তা সংকটই অন্যতম কারণ। সমাধানের চেষ্টা চলছে, জানালেন উপদেষ্টা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে দ্বিতীয় দিনের মতো রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে গিয়ে কাউন্টারে তালা ঝুলতে দেখেন যাত্রীরা। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বাস। যাত্রীদের অভিযোগ,
অগ্রিম টিকিট কাটা থাকলেও টাকা ফেরত দিচ্ছেন না পরিবহন মালিকরা। আর এতে দুর্ভোগের শেষ নেই তাদের। গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি ট্রিপে চালক, সুপারভাইজার ও সহকারী আগের চেয়ে বেশি টাকা পাবেন। শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল, তার আগেই বৃহস্পতিবার রাতে বেশি টাকা দেবে না জানিয়ে বাস বন্ধ করে দেয় মালিক পক্ষ। সাভারে নাসা গ্রুপের 16টি কারখানা বন্ধের প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন কয়েক হাজার শ্রমিক। সকালে আশুলিয়ায় কারখানার সামনে জড়ো হন শ্রমিকরা। মানববন্ধনে দাঁড়িয়ে অভিযোগ করেন হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা না করেই নাসা গ্রুপ কারখানাগুলো বন্ধ করে দেয়। এজন্য দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এর আগে 24 সেপ্টেম্বর বায়ার গ্যাস ও বিদ্যুতের সংকট দেখিয়ে নাসা গ্রুপের এসব কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি আইন অনুযায়ী 3টি কিস্তিতে শ্রমিকদের সব পাওনা পরিশোধের নোটিশ কারখানার মূল ফটকে টানিয়ে দেওয়া হয়। ওই দিন থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। সে সময় যৌথ বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এই 25,000 লোকের 25,000 পরিবার, এই 25,000 পরিবারের দায়িত্ব কে নেবে? আমরা চাই আমাদের প্রতিষ্ঠান চালু হোক, আমরা কাজ করব, মাস শেষ বেতন নিব। আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত নিবেদন, একটাই নিবেদন, আমাদের নাসা গ্রুপের সকল বন্ধ কারখানাগুলোকে খুলে দেওয়া হোক। অপ্রতুল বোর্ডিং ব্রিজ এবং কনভেয়ার বেল্টের পাশাপাশি নানা সংকটের মাঝেও যাত্রী সংখ্যা বাড়তে থাকায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কার্যক্রম গুটিয়ে নেওয়া বিমান সংস্থাগুলো আবারও ফিরতে শুরু করেছে। বিশেষ করে চলতি মাসে ওমান ভিত্তিক সালাম এয়ারের বিমান চলাচল শুরুর পর আগামী 26 অক্টোবর বিমান আনবে আরব আমিরাতের ফ্লাই দুবাই। ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছে নর্দার্ন চায়নার মতো বিমান সংস্থাও। শাখা টিভি ক্যামেরায় দেখব কমলদের রিপোর্ট। প্রয়োজনীয় যাত্রী না পাওয়ায় গত বছরের 1 সেপ্টেম্বর ওমান ভিত্তিক সালাম এয়ার এবং ডিসেম্বরে আরব আমিরাতের বাজেট এয়ার হিসেবে পরিচিত ফ্লাই দুবাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অপারেশন বন্ধ করে দিয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই বিমান সংস্থা দুটি আবারও ফিরে এসেছে শাহ আমানত বিমানবন্দরে। 18 সেপ্টেম্বর থেকে সালাম এয়ার সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করছে। সে সাথে সপ্তাহে 7টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে 26 অক্টোবর পুনরায় যাত্রা শুরু করবে ফ্লাই দুবাই। এছাড়া ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে নর্দার্ন চায়না সহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। অন্য কিছু লো কস্ট এয়ারলাইন্স মধ্যপ্রাচ্য ভিত্তিক এবং আমাদের ইস্ট সাইড চায়না ভিত্তিক আমাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, তারাও হয়তো অচিরে শুরু করবে। অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক রূপ পেয়েছে অন্তত 25 বছর আগে। সেই অনুযায়ী বাড়েনি যাত্রী সেবার মান। তারপরও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামার পাশাপাশি যাত্রী পরিবহনে রেকর্ড হচ্ছে প্রতি বছর। অনিয়ম দূরীকরণের পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করায় শাহ আমানত বিমানবন্দর নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ যাত্রীদের। যে সমস্ত এজেন্সিগুলো আছে এয়ারপোর্টের সাথে, তাদেরকে কাজে লাগিয়ে এয়ারপোর্টের শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। যাত্রী সেবার মানকে যতটুকু সম্ভব বৃদ্ধি করা হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরের বিপরীতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গ্রাউন্ড চার্জ তুলনামূলক বেশি হয় বিদেশি এয়ারলাইন্সগুলো আগ্রহ হারাচ্ছে বলে অভিযোগ বিমানবন্দর ব্যবহারকারীদের। নতুন আরও ফ্লাইট আনার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের সামর্থ্য বাড়াতে হবে, গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ কমাতে হবে, কনভেয়ার বেল্ট বাড়াতে হবে, বোর্ডিং ব্রিজ বাড়াতে হবে। চট্টগ্রাম থেকে মূলত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দা, মদিনা, আরব আমিরাতের আবুধাবি, শারজাহ, দুবাই এবং ওমানের মাস্কাটে সরাসরি বিমান চলাচল চালু রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পর্যটন এলাকাগুলোতে ভ্রমণ নিরাপদ, আনন্দময় ও সাশ্রয়ী করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে পর্যটন দিবসের র্যালিতে অংশ নিয়ে তিনি বলেন, সামগ্রিকভাবে পর্যটকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে। র্যালিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটন সংগঠন, আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তারা অংশ নেন। এ সময় পর্যটন ভবনের মেলায় বিভিন্ন স্টলও ঘুরে দেখেন উপদেষ্টা। পরে এক আলোচনা সভায় পর্যটন নিয়ে বিভিন্ন দাবি উপদেষ্টার সামনে তুলে ধরেন বক্তারা। লক্ষ্য হচ্ছে যে আমাদের পারিবারিকভাবে আমরা যে বাংলাদেশের যে চিহ্নিত যে পর্যটন এলাকাগুলো আছে, এই এলাকাতে
আমাদের ভ্রমণকে নিরাপদ, আনন্দময়, স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী, আমরা এই জিনিসটাকে নিরাপদ এবং আনন্দময় করার জন্য আপনারা জানেন যে আমরা একটা কোড অফ কন্ডাক্ট ডিক্লেয়ার করেছি। তো সামগ্রিকভাবে আমরা সক্ষমতা, আচরণবিধির মাধ্যমে দায় এবং অধিকার নিশ্চিত করা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করছি। এবার দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 89, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 56%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 60, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 71। রাজশাহী বিভাগে বায়ুমান 74, যা সন্তোষজনক, আর্দ্রতা 58। সিলেট বিভাগে বায়ুর মান 66, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 63%। খুলনা বিভাগের বায়ুমান 66, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 67। বরিশাল বিভাগে বায়ুর মান 54, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 67। রংপুর বিভাগের বায়ুমান 73, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 59। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 69, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 61%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো বরিশালে 54 আর সবচেয়ে খারাপ ঢাকায় 89। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৮০তম অধিবেশনের চতুর্থ দিনে ভাষণে হামাস যেন আর কোনো বর্বরতা চালাতে না পারে তাই সংগঠনটির কাজ শেষ করার কথা বলেন নেতানিয়াহু। প্রায় ৪৫ মিনিটের ভাষণে তিনি গাজা যুদ্ধ, হামাস, ইরান যুদ্ধ, হিজবুল্লাহ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য মিত্র এবং আব্রাহাম চুক্তি সহ নানা বিষয়ে কথা বলেন। এমনকি গাজায় জাতিগত নিধনের কথাও অস্বীকার করেন তিনি। এদিকে জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন বিভিন্ন দেশের প্রতিনিধি। এছাড়াও নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বিক্ষোভ করেন হাজারো আন্দোলনকারী। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে শিরোপার হাতছানি বাংলাদেশ দলের সামনে। ট্রফির লড়াইয়ে লাল সবুজের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার শিরোপা জয়ী ভারত। টিম ইন্ডিয়া শক্তিশালী হলেও এই লড়াইয়ে নিজেদেরই ফেভারিট মানছেন বাংলাদেশ। আর টিম ওয়ার্কের মাধ্যমে ট্রফি জয়ের ব্যাপারে দৃঢ় ফয়সাল। শ্রীলঙ্কায় দু দলের ফাইনাল মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। সোনালি এই ট্রফিটার দিকে চোখ দু দলের। মঞ্চ প্রস্তুত, শেষ হয়েছে দু দলের প্রস্তুতিও। এবার অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের। ফাইনালের সে মহারণের আগে চোখে মুখে শিরোপার জলজলে স্বপ্ন লাল সবুজের বাংলাদেশের। সে স্বপ্ন পূরণে অপেক্ষা আর একটা ম্যাচের। টুর্নামেন্টের শুরু থেকে সবকটি ম্যাচ জিতে রীতিমতো উঠছে বাংলাদেশ দল। দীর্ঘদিনের ক্যাম্প আর কোচের সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ ফুটে ওঠে আসরের প্রথম ম্যাচ থেকেই। স্বাগতিক শ্রীলঙ্কা, নেপাল কিংবা পাকিস্তান সবকটি দলকে নাকানি চুবানি খাইয়ে ফাইনালের মঞ্চে নাজমুল হুদা ফয়সালরা। শ্রীলঙ্কায় পাড়ি জমানোর আগে লম্বা সময়ের ক্যাম্প আর টুর্নামেন্ট শুরুর বেশ কদিন আগে সেখানে যাওয়ায় প্রস্তুতিটা ভালো হয়েছে বাংলাদেশের। এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফয়সাল ও পুরা। ভারত শক্তিশালী হলেও ফাইনালে নিজেদেরই ফেভারিট মানছে বাংলাদেশ দল। টিম ওয়ার্ক ঠিক রেখে শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী লাল সবুজ বাহিনী। ইন্ডিয়া অবশ্যই চ্যালেঞ্জিং টিম এবং এখানে আমাদের সুযোগও আছে। ইন্ডিয়া ইয়ুথ লেভেলে সবসময়ই আপনার খুবই শক্তিশালী দল। যেহেতু এখন আমরা ফাইনালে আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি সাপোর্ট চাই এবং দোয়া চাই। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামবো। আর ইন্ডিয়া বরাবরের মতোই শক্তিশালী দল, তবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের জন্য নামবো। সবাই আমাদের জন্য দোয়া করবে। এর আগে এই ক্যাটাগরিতে 6 বার শিরোপা জেতে ভারত, বিপরীতে এখনও শিরোপা অধরা বাংলাদেশের। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের উত্থান ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই লক্ষ্য। ডক্টর ইউনূসের ভাষণকে স্বাগত জানালো বিএনপি, জামায়াত ও এনসিপি।
ভোট নিয়ে আর সংশয় নেই মির্জা ফখরুলের, সনদ বাস্তবায়ন চান তাহের, বিচার সংস্কারের জোর আখতারের। এবং নির্বাচনে বেআইনি কোনো নির্দেশনা দেবে না ইসি, সুষ্ঠু ভোটের জন্য নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি, জানালেন সিইসি। কর্মকর্তাদের কোনো দলের পক্ষে কাজ না করার নির্দেশ। এই ছিল দুপুরের সময় সংবাদ নিয়ে কিছুক্ষণ পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন সময়।